পুলিশের স্বপ্ন হবে সত্যি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেজাল্ট ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমাদেরকে কালকে বলেছিলাম যে আজ থেকে প্রতিদিন সকাল 7টার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার জন্য মক টেস্ট ক্লাস হবে, যেখানে আমরা প্রতিদিন 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হবে। আর এই ক্লাসগুলো থেকে তোমরা প্রিলিমিনারি এক্সামে কিন্তু প্রশ্ন কমন পাবে। তো খুবই ইম্পর্ট্যান্ট হবে এই ক্লাসটা, অবশ্যই প্রথম থেকে শেষ অবধি তোমরা এই ক্লাসটার মধ্যে থাকবে। ঠিক, তো চলো ফ্রেন্ডস, আজকের এই মক টেস্ট ক্লাসটাকে শুরু করি। তো তোমরা প্রত্যেকটার কিন্তু মক টেস্টের অ্যান্সার দেবে, ঠিক আছে? 50টার মধ্যে ভিডিও শেষে তোমরা জানাবে যে 50টার মধ্যে তোমরা কতটা স্কোর করতে পারলে। ঠিক, তো চলো আজকের এই ক্লাসটাকে শুরু করি। তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। যারা যারা ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল এই প্রিলিমিনারি পরীক্ষাটা দেবে, তাদেরকে অবশ্যই এই ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে প্রশ্নটা রয়েছে, জাপানের রাজধানীর নাম কি? অপশন এ ঢাকা, অপশন বি টোকিও, অপশন সি ভিক্টোরিয়া, আর অপশন ডি হচ্ছে মানামা। তো বলো এর সঠিক অ্যান্সারটা কী হবে? যারা যারা পারবে অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে অ্যান্সারটা লাইভ চ্যাটে জানাবে যে এর অ্যান্সারটা কী হবে। ঠিক, আর ভিডিও শেষে তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমরা 50-এর মধ্যে কতটা স্কোর করতে পারলে, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক, তো বলো এর অ্যান্সারটা কী হবে? জাপানের রাজধানীর নাম কি? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা সেটা হবে অপশন বি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে? টোকিও হচ্ছে জাপানের রাজধানীর নাম। ঠিক, তো দেখো মনে রাখবে যে ঢাকা যেটা সেটা হচ্ছে বাংলাদেশের রাজধানীর নাম, আর টোকিও যেটা সেটা হচ্ছে জাপানের রাজধানীর নাম। তোমরা তো এই সবাই দেখলে যে টোকিও অলিম্পিক যেটা 2020 সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল জাপানে, আর টোকিও যেটা সেটা হচ্ছে জাপানের রাজধানীর নাম। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, মনে রাখবে ভিক্টোরিয়া যেটা সেটা হচ্ছে হংকং এর রাজধানীর নাম। ঠিক, আর মানামা যেটা সেটা হচ্ছে বাহারেন এর রাজধানীর নাম। খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরের যে প্রশ্নটা হচ্ছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, সীমারেখা কোন কোন দেশের মধ্যে অবস্থিত? অপশান এ ভারত ও পাকিস্তান, বি হচ্ছে ভারত ও চীন, সি হচ্ছে জার্মানি ও ফ্রান্স, আর অপশন ডি হচ্ছে ভারত ও মায়ানমার। তো বলো এর অ্যান্সারটা কী হবে? এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, সীমারেখা কোন কোন দেশের মধ্যে অবস্থিত। প্রত্যেক কিন্তু আমাকে জানাও এর অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা সেটা হবে মনে রাখবে অপশন বি হবে এর সঠিক উত্তর। ভারত ও চীনের সীমারেখা হচ্ছে এলএসি, আর এলওসি লাইন অফ কন্ট্রোল যেটা সেটা হচ্ছে কোথাকার? ভারত আর পাকিস্তানের সীমারেখার নাম। খুবই ইম্পর্ট্যান্ট দুটাই কিন্তু, ঠিক আছে? আর অনেক কিন্তু কনফিউশন হয়ে যায়। তো দেখো ফ্রেন্ডস, ভারত ও পাকিস্তানের যে সীমারেখা সেটা হচ্ছে রেড ক্লিফ লাইন আর এলওসি, আর ভারত আর চীনের মধ্যে যে দুটো রয়েছে সেটা মনে রাখবে ম্যাকমোহন আর এলএসি। খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, মনে রাখবে জার্মানি ও ফ্রান্সের এই দুটো দেশের যে সীমারেখার নাম সেটা হচ্ছে হিডেনবার্গ লাইন। খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক, এরপর দেখো ভারত ও মায়ানমারের ক্ষেত্রে মনে রাখবে 37তম প্যারালাল যেটা সেটা হচ্ছে ভারত ও মায়ানমারের সীমারেখার নাম। ঠিক, এর পরের প্রশ্ন হচ্ছে দেখো জম্বুদ্বীপ কার পূর্ব নাম? জম্বুদ্বীপ কার পূর্ব নাম? অপশান এ ভারতবর্ষ, অপশান বি হচ্ছে দক্ষিণ ভারত, সি হচ্ছে উত্তর ভারত, আর অপশান ডি হচ্ছে দিল্লি। তো বলো অ্যান্সারটা কী হবে? প্রত্যেকে কিন্তু লাইভ চ্যাটে অ্যান্সারটা জানাও যে জম্বুদ্বীপ যেটা সেটা কার পূর্ব নাম ছিল। প্রত্যেকে অ্যান্সারটা জানাও কী হবে এর সঠিক উত্তর। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা মনে রাখবে অপশান এ হবে এর সঠিক অ্যান্সার, ঠিক আছে? যে জম্বুদ্বীপ যেটা সেটা ছিল ভারতবর্ষের পূর্ব নাম। ঠিক, নেক্সট তো মনে রাখবে ভারতবর্ষের পূর্ব নাম ছিল জম্বুদ্বীপ, আর দক্ষিণ ভারতের পূর্ব নাম ছিল দক্ষিণাপথ। ঠিক আছে, দক্ষিণাপথ। এরপর দেখো উত্তর ভারতের পূর্ব নাম ছিল মনে রাখবে আর্যাবত ছিল উত্তর ভারতের পূর্ব নাম। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস, দিল্লির পূর্ব নাম ছিল মনে রাখবে ইন্দ্রপ্রস্থ ছিল। ঠিক আছে, দিল্লির পূর্ব নাম। তো ভারতবর্ষের মনে রাখবে জম্বুদ্বীপ, দক্ষিণ ভারতের হচ্ছে দক্ষিণাপথ, উত্তর ভারতের ক্ষেত্রে মনে রাখবে আর্যাবত, আর দিল্লির ক্ষেত্রে মনে রাখবে ইন্দ্রপ্রস্থ। খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটাই, ঠিক আছে? এর পরের প্রশ্ন হচ্ছে ইটালির মুদ্রার নাম কি? অপশান এ ইউরো, অপশান বি রিয়েল, অপশান সি ডলার, আর অপশান ডি হচ্ছে দিনার। তো দেখো ফ্রেন্ডস, এই যে ক্যাপিটাল আর কারেন্সি থেকে তোমাদের কিন্তু এক্সামে 1 থেকে 2টা প্রশ্ন কিন্তু কমন পাবেই ক্যাপিটাল কারেন্সি থেকে, ঠিক আছে? তো বলো এর অ্যান্সারটা কী হবে? ইটালির মুদ্রার নাম কি? প্রত্যেকে অ্যান্সারটা জানো কী হবে এর সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, ইটালির যে মুদ্রার নাম সেটা মনে রাখবে ইউরো হচ্ছে ইটালির মুদ্রার নাম, অর্থাৎ অপশান এ হবে এর সঠিক অ্যান্সার।
তো দেখো মনে রাখবে ইউরো যেটা সেটা হচ্ছে জার্মানি, ফ্রান্স আর ইটালি এই তিনটা দেশের মুদ্রার নাম, ঠিক। এরপর রিয়েল যেটা সেটা মনে রাখবে ব্রাজিল আর ওমান। এরপর ডলার যেটা সেটা হচ্ছে নিউজিল্যান্ড আর ইউএসএ, ঠিক আছে, ইউএসএ, নিউজিল্যান্ড, ইউএসএ এই সমস্ত দেশের মুদ্রার নাম হচ্ছে ডলার। এরপরে প্রশ্ন দেখো, আচ্ছা তার আগে দেখো ফ্রেন্ডস, দিনার যেটা সেটা মনে রাখবে ইরাক, তারপর হচ্ছে কুয়েত, লিবিয়া, ঠিক আছে, এই সমস্ত দেশের নাম হচ্ছে, মানে এই সমস্ত দেশের মুদ্রার নাম হচ্ছে দিনার, ঠিক। নেক্সট, এরপরে প্রশ্ন দেখো, দারুচিনির দ্বীপ কার উপনাম? দারুচিনির দ্বীপ কার উপনাম? অপশন এ শ্রীলঙ্কা, বি হচ্ছে মস্কো, সি হচ্ছে ভুটান, আর অপশন ডি হচ্ছে শিকাগো। তো বলো অ্যান্সারটা কি হবে? দারুচিনি দ্বীপ যেটা সেটা কার উপনাম? প্রত্যেকে অ্যান্সারটা জানাও কি হবে এর সঠিক অ্যান্সার, প্রত্যেকে জানাও কি হবে এর অ্যান্সার। দারুচিনির দ্বীপ কার উপনাম? তো দেখো এর অ্যান্সার যেটা সেটা হবে, মনে রাখবে অপশান এ হবে এর সঠিক অ্যান্সার। শ্রীলঙ্কার উপনাম হচ্ছে দারুচিনির দ্বীপ, খুবই ইম্পর্ট্যান্ট। তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে শ্রীলঙ্কার উপনাম হচ্ছে দারুচিনির দ্বীপ। এইভাবে মনে রাখবে যে মস্কো তার উপনাম হচ্ছে পঞ্চহ্রদের বন্দর, পঞ্চহ্রদের বন্দর। ভুটানের ক্ষেত্রে মনে রাখবে বজ্রপাতের দেশ, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস শিকাগো যেটা সেটা মনে রাখবে পৃথিবীর কসাইখানা বলা হয়, কসাইখানা বলা হয় কাকে বলা হয়? শিকাগোকে। খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নটা তোমাদের এক্সামের ক্ষেত্রে, প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে, ঠিক। নেক্সট, এরপরের প্রশ্ন দেখো 6 নম্বরে, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, বি হচ্ছে জাকির হোসেন, সি হচ্ছে আবুল কালাম আজাদ, অপশন ডি হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণ। তো বলো অ্যান্সারটা কী হবে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রত্যেক অ্যান্সারটা জানো কী হবে এর সঠিক অ্যান্সার। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? তো দেখো ফ্রেন্ডস, ভারতের প্রথম যদি বলা হয় মুসলিম রাষ্ট্রপতি, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে জাকির হোসেন হচ্ছে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। আর এই জাকির হোসেন তিনি রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান, মনে রাখবে, ঠিক আছে। রাষ্ট্রপতি পদে থাকাকালীন যদি বলে যে কোন রাষ্ট্রপতি মারা যান, সেক্ষেত্রে মনে রাখবে যে জাকির হোসেন, ঠিক। তো দেখো রাজেন্দ্র প্রসাদ মনে রাখবে ভারতের প্রথম রাষ্ট্রপতি, অর্থাৎ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, ঠিক। আর জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। এইভাবে মনে রাখবে যে আবুল কালাম আজাদ হচ্ছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, আর সর্বপল্লী রাধাকৃষ্ণ হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের এক্সামে প্রশ্ন দেবে, ঠিক। নেক্সট দেখো এর পরের যে প্রশ্ন 7 নম্বরে, মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে কি বলে? খুবই ইম্পর্ট্যান্ট, বলো। অপশন এ আর্কোনোলজি, অপশন বি হচ্ছে দেখো এপিগ্রাফি, অপশন সি হচ্ছে এপিওলজি, আর অপশন ডি হচ্ছে নান অফ দিস। তো বলো অ্যান্সারটি কী হবে? মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে কি বলে? প্রত্যেকে অ্যান্সারটা জানাও, খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের এই যে কোন বিদ্যাকে কি বলা হয়, এখান থেকে এক্সামে কিন্তু একটা প্রশ্ন দিবে প্রিলিমিনারি এক্সামে, ঠিক আছে। তো বলো অ্যান্সারটা কী হবে? তো মনে রাখবে মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এপিওলজি, ঠিক আছে। অপশান সি হবে এর সঠিক অ্যান্সার, এপিওলজি। নেক্সট, এরপরে যে প্রশ্ন 8 নম্বরে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এর নাম কি? অপশান এ হচ্ছে গ্রিনল্যান্ড, বি হচ্ছে পামির, সি হচ্ছে সুন্দরবন, আর ডি হচ্ছে কাস্পিয়ান সাগর। তো বলো অ্যান্সারটা কী হবে? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এর নাম কি? তো দেখো ফ্রেন্ডস, যদি বলা হয় যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বা ভারতের বৃহত্তম বদ্বীপ, তো সেক্ষেত্রে মনে রাখবে একটাই, সেটা হচ্ছে সুন্দরবন, ঠিক আছে। সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এর নাম। নেক্সট দেখো ফ্রেন্ডস, তো মনে রাখবে গ্রিনল্যান্ড যেটা সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম, এক মিনিট এখানে একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। এখানে এটা বদ্বীপ হবে না, ঠিক, একটু মিস্টেক হয়ে এটা যেটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সেটা মনে রাখবে যে সুন্দরবন, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, পৃথিবীর উচ্চতম মালভূমি যেটা সেটা হচ্ছে পামির মালভূমি। এরপর দেখো পৃথিবীর বৃহত্তম যে বদ্বীপ যেটা সেটা হচ্ছে সুন্দরবন বদ্বীপ। গ্রিনল্যান্ডে একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, এটা একটু বাদ দিবে। এরপর দেখো ফ্রেন্ডস, কাস্পিয়ান সাগর যেটা সেটা মনে রাখবে পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদ। পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদ যেটা সেটা হচ্ছে কাস্পিয়ান সাগর, ঠিক। নেক্সট, এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? অপশান এ কালী প্রসন্ন সিংহ, বি হচ্ছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, সি হচ্ছে বিনয় ঘোষ, আর অপশান ডি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো বলো অ্যান্সারটি কী হবে? হুতুম প্যাঁচা যেটা সেটা কার ছদ্মনাম? প্রত্যেকে অ্যান্সারটা যেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই যে হুতুম প্যাঁচা, ভানু সিং, তো এই ছদ্মনামগুলো এগুলো কার? তো হুতুম প্যাঁচা যেটা সেটা মনে রাখবে কালী প্রসন্ন সিং এর ছদ্মনাম হচ্ছে হুতুম প্যাঁচা।
আর ভানু সিং যেটা সেটা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিং। তো দেখো ফ্রেন্ডস, কালীপ্রসন্ন সিংয়ের ছদ্মনাম হচ্ছে হুতুম পেঁচা, আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিং। বিনয় ঘোষের ছদ্মনাম হচ্ছে কাল পেঁচা, খুবই ইম্পর্ট্যান্ট, কাল পেঁচা। নেক্সট দেখো ফ্রেন্ডস, কাজী নজরুল ইসলাম এর ছদ্মনাম যেটা সেটা হচ্ছে বাঙ্গাচি। প্রত্যেকটা কিন্তু খুবই ব্যাঙ্গাচি, প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তোমাদের এক্সামে কিন্তু এগুলো থেকেই প্রশ্ন দিবে, ঠিক আছে। এর পরের প্রশ্ন হচ্ছে দেখো 10 নম্বরে, পথের পাঞ্চালী নিম্নের কার লেখা? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি হচ্ছে সত্যজিৎ রায়, সি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর অপশন ডি হচ্ছে সুকুমার রায়। তো বলো অ্যান্সারটি কী হবে? পথের পাঞ্চালী যেটা সেটা কার লেখা? প্রত্যেকে অ্যান্সারটা জানাও, কী হবে এর সঠিক উত্তর? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সত্যজিৎ রায়ের লেখা, কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, কি সুকুমার রায়ের লেখা? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে পথের পাঞ্চালী যেটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট, আর এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, ঠিক আছে। অপশান সি হবে এর সঠিক অ্যান্সার। তো দেখো মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে সমস্ত কবিতাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে দেখো শেষের কবিতা, তারপর হচ্ছে গোরা অতিথি, তারপর হচ্ছে বাল্মীকির প্রতিভা, এই সমস্ত নাটক, কবিতা, গদ্য সমস্ত কিছু কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপর দেখো ফ্রেন্ডস, সত্যজিৎ রায়ের মনে রাখবে সোনার কেল্লা, তারপর হচ্ছে ফটিক চাঁদ, খুবই ইম্পর্টেন্ট, সোনার কেল্লা, ফটিক চাঁদ। এরপর দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পথের পাঞ্চালী, তারপর হচ্ছে কাজল, অরণ্যক, চাঁদের পাহাড়, এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, সুকুমার রায়ের লেখা মনে রাখবে আবোল তাবোল, তারপর খাই খাই, ঠিক। এর পরের প্রশ্ন হচ্ছে দেখো 11 নাম্বার, ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশান এ চলচ্চিত্র, বি হচ্ছে ইংরেজি উপন্যাস, সি হচ্ছে ইংরেজি সাহিত্য, অপশান ডি হচ্ছে সঙ্গীত। তো বলো এর সঠিক অ্যান্সারটা কী হবে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? আমি জানি তোমরা সবাই জানো যে ম্যান বুকার পুরস্কার যেটা সেটা কোন ক্ষেত্রে দেওয়া হয়। এখানে কিন্তু প্রশ্ন করেছে যে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার। তো মনে রাখবে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। অপশান সি হবে এর সঠিক উত্তর, ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে। তো দেখো চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয় অস্কার পুরস্কার, আর ইংরেজি উপন্যাসের ক্ষেত্রে মনে রাখবে ম্যান বুকার পুরস্কার। শুধুমাত্র ম্যান বুকার পুরস্কার যেটা সেটা ইংরেজি উপন্যাসের ক্ষেত্রে, আর ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে সেটা হচ্ছে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার, খুবই ইম্পর্ট্যান্ট দুটাই, ঠিক আছে। আর কনফিউজ কিন্তু এখান থেকেই হয়। এরপর দেখো সঙ্গীতের ক্ষেত্রে মনে রাখবে পুলিৎজার পুরস্কার, ঠিক। নেক্সট, তো দেখো ফ্রেন্ডস, এই যে মানে কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয় খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা জানো যে এই যে মানে পুরস্কার সম্পর্কে এক থেকে কিন্তু দুটো প্রশ্ন তোমাদের এক্সামে দেয়, ঠিক আছে। খুবই ইম্পর্ট্যান্ট হয়, ভালো করে তোমরা এগুলো রেডি করো। নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন, চাকরি কোথাকার লোকনৃত্য? অপশান এ পশ্চিমবঙ্গের, বি হচ্ছে বিহার, সি হচ্ছে জম্মু কাশ্মীর, আর অপশান ডি হচ্ছে রাজস্থানের। তো বলো এর অ্যান্সারটা কী হবে? চাকরি যেটা সেটা কোথাকার লোকনৃত্য? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সার হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। রাজস্থানের লোকনৃত্য যেটা খুবই জনপ্রিয় লোকনৃত্য সেটা হচ্ছে চাকরি, ঠিক। অপশান ডি হবে এর সঠিক অ্যান্সার। তো দেখো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সমস্ত লোকনৃত্যগুলো রয়েছে, এক হচ্ছে ছৌ, 2 নম্বর হচ্ছে বাউল, 3 নম্বর হচ্ছে কীর্তন, ঠিক। এভাবে দেখো ফ্রেন্ডস, বিহারের ক্ষেত্রে মনে রাখবে কাঠপুতলি, তারপর হচ্ছে কর্মা, যাত্রা, নাটনা। এরপর দেখো জম্মু কাশ্মীরে হচ্ছে দেখো দুমহল, রাউফ, হিকাত, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, রাজস্থানের ক্ষেত্রে মনে রাখবে চাকরি, ঘুমর, আর রয়েছে দেখো কালবে লিয়া, ঠিক। নেক্সট দেখো এর পরে যে প্রশ্ন 13 নাম্বার, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী ছিলেন? আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী ছিলেন? অপশান এ সরোদ, বি হচ্ছে বাঁশি, সি হচ্ছে দেখো সেতার, আর অপশান ডি হচ্ছে বেহালা। তো বলো এর সঠিক অ্যান্সারটি কী হবে? আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী ছিলেন? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো বলো এর অ্যান্সারটা কী হবে? তো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা সেটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর, সরোদ যেটা, ঠিক আছে। সরোদ যে মানে সঙ্গীত যে বাদ্যযন্ত্রটা তার তিনি সঙ্গীত শিল্পী ছিলেন আমজাদ আলী খান। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে সরোদের ক্ষেত্রে, ঠিক আছে, আলী আকবর খান, তারপর রয়েছে হাফিজ আলী খান, তারপর রয়েছে আলাউদ্দিন খান, আর আমজাদ আলী খান, ঠিক আছে। তো এই 4 জন ব্যক্তি যিনি মানে যেগুলো সরোদ এই বাদ্যযন্ত্রটার সঙ্গীত শিল্পী ছিলেন, বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন, ঠিক। নেক্সট ফ্রেন্ডস, বাঁশির ক্ষেত্রে মনে রাখবে হরিপ্রসাদ চৌরাসিয়া, আর রয়েছে পান্নালাল ঘোষ, ঠিক।
এরপর সেতারের ক্ষেত্রে মনে রাখবে পণ্ডিত রবিশঙ্কর আর রয়েছে মণিলাল নাগ, ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস বেহালার ক্ষেত্রে মনে রাখবে ভিজি যোগ, ঠিক আছে, ভিজি যোগ। এরপরে যে প্রশ্ন দেখো 14 নাম্বার, খ্রিস্টান ধর্মের প্রবর্তক কে? অপশন এ মহাবীর, বি হচ্ছে গৌতম বুদ্ধ, সি হচ্ছে যীশু খ্রিস্ট, আর অপশন ডি হচ্ছে গুরু নানক। তো বলো এর অ্যান্সারটা কী হবে? খ্রিস্টান ধর্মের প্রবর্তক কে? তো দেখো ফ্রেন্ডস তোমরা এর অ্যান্সারটা প্রত্যেকে পারবে, প্রত্যেকে জানাও এর অ্যান্সারটা কী হবে। তো এর অ্যান্সার যেটা সেটা হবে অপশন সি, ঠিক আছে, যীশু খ্রিস্ট হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রবর্তক। অপশন সি হবে সঠিক অ্যান্সার। তো দেখো মহাবীর হচ্ছে, মনে রাখবে মহাবীর হচ্ছে জৈন ধর্মের প্রবর্তক, ঠিক আছে, আর গৌতম বুদ্ধ হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রবর্তক। মনে রাখবে যীশু খ্রিস্ট হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রবর্তক, আর গুরু নানক মনে রাখবে শিখ ধর্মের প্রবর্তক, ঠিক। পরের প্রশ্ন হচ্ছে কর্চি পূজা কোথাকার জনপ্রিয় উৎসব? কর্চি পূজা কোথাকার জনপ্রিয় উৎসব? অপশন এ ত্রিপুরা, বি হচ্ছে বিহার, সি হচ্ছে দিল্লি, আর অপশন ডি হচ্ছে কর্ণাটক। তো বলো অ্যান্সারটা কী হবে? কর্চি পূজা যেটা সেটা কোথাকার খুবই একটা জনপ্রিয় উৎসব? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সার যেটা সেটা হবে মনে রাখবে অপশন ডি হবে এর সঠিক উত্তর। ত্রিপুরার খুব জনপ্রিয় উৎসব যেটা সেটা হচ্ছে কর্চি পূজা। তো দেখো ত্রিপুরার ক্ষেত্রে যে সমস্ত জনপ্রিয় উৎসবগুলো রয়েছে, এক হচ্ছে কর্চি পূজা, 2 নম্বর হচ্ছে কের পূজা, 3 নম্বর হচ্ছে যুদ্ধ জয়ন্তী, ঠিক। এরপর দেখো ফ্রেন্ডস বিহারের ক্ষেত্রে মনে রাখবে ছট রয়েছে, কর্মা রয়েছে, সোনপুর মেলা, ঠিক আছে, এই সমস্ত জনপ্রিয় উৎসব। আর দেখো দিল্লির ক্ষেত্রে মনে রাখবে দীপাবলি খ্রিস্টান মেলা, দীপাবলি আর খ্রিস্টান মেলা। আর কর্ণাটকের ক্ষেত্রে মনে রাখবে মকর সংক্রান্তি আর দশেরা, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো এর পরে যে প্রশ্ন, সবার উপরে মানুষ সত্য উক্তিটি কার? সবার উপরে মানুষ সত্য উক্তিটি কার? অপশন এ মহাত্মা গান্ধী, বি হচ্ছে কালিদাস, সি হচ্ছে চণ্ডীদাস, আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তো বলো অ্যান্সারটা কী হবে? প্রত্যেকে জানো তোমরা, আমি জানি অনেকেই পারবে অ্যান্সারটা। বলো এর অ্যান্সারটা কী হবে? সবার উপরে মানুষ সত্য। তো দেখো ফ্রেন্ডস এই যে উক্তিটা সেটা মনে রাখবে অপশন সি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে, চণ্ডীদাসের উক্তি। নেক্সট দেখো এর পরের প্রশ্ন 17 নাম্বার, হরপ্পা কেন্দ্রটা কে আবিষ্কার করেন? অপশন এ দয়ারাম সাহানি, বি হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, সি হচ্ছে এস আর রাও, আর অপশন ডি হচ্ছে এ ঘোষ। তো বলো অ্যান্সারটা কী হবে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তোমাদের এই যে হরপ্পা সভ্যতা থেকে 1 থেকে 2টা প্রশ্ন কিন্তু তোমরা ইতিহাস থেকে পাবেই কমন, ঠিক আছে। হরপ্পা সভ্যতা, তারপর যে ধর্মীয় আন্দোলনগুলো রয়েছে, ঠিক আছে। তো বলো অ্যান্সারটা কী হবে? হরপ্পা কেন্দ্রটা কে আবিষ্কার করেন? তো এর যে অ্যান্সারটা হবে অপশন এ হবে সঠিক উত্তর, দয়ারাম সাহানি হরপ্পা কেন্দ্রটা আবিষ্কার করেন, অপশন এ, ঠিক। তো দেখো দয়ারাম সাহানি হরপ্পা কেন্দ্রটা আবিষ্কার করেন, রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো কেন্দ্রটা আবিষ্কার করেন, আর এস আর রাও মনে রাখবে লোথাল কেন্দ্রটা আবিষ্কার করেন, ঠিক আছে। এইভাবে এ ঘোষ মনে রাখবে কালীবঙ্গাল যে কেন্দ্রটা রয়েছে হরপ্পা সভ্যতার মধ্যে সেই কেন্দ্রটা আবিষ্কার করে এ ঘোষ, ঠিক। নেক্সট এর পরে যে প্রশ্ন 18 নম্বর, বৈদিক যুগে ইন্দ্র কিসের দেবতা ছিল? অপশন এ আগুনের দেবতা, অপশন বি বৃষ্টিপাতের দেবতা, অপশন সি গাছের দেবতা, অপশন ডি বৃষ্টি ও বজ্রের দেবতা। তো বলো অ্যান্সারটা কী হবে? বৈদিক যুগে ইন্দ্র কিসের দেবতা ছিল? প্রত্যেকে অ্যান্সারটা জানো কী হবে এর সঠিক উত্তর। তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে বৈদিক যুগে ইন্দ্র ছিল বৃষ্টি আর বজ্রপাতের দেবতা, অপশান ডি হবে এর সঠিক অ্যান্সার, বৃষ্টি ও বজ্রপাতের দেবতা। তো দেখো মনে রাখবে বৈদিক যুগে আগুনের দেবতা ছিল অগ্নি, ঠিক আছে। আর দেখো বৃষ্টিপাতের ক্ষেত্রে তো ওই যে বৃষ্টিপাত আর বজ্রের ক্ষেত্রে তো বললাম যে ইন্দ্র, ঠিক। আর গাছের মনে রাখবে গাছের দেবতা ছিল সোম, ঠিক আছে, বৃষ্টি ও বজ্রের দেবতা ছিল ইন্দ্র। নেক্সট এর পরে যে প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন পশুর সিন্ধু সভ্যতার লোকেরা কোন পশুর ব্যবহার জানতো না, বা সেই সভ্যতাতে কোন পশুর ব্যবহার ছিল না? অপশান এ ছাগলের, বি হচ্ছে গরু, সি হচ্ছে ঘোড়া, অপশান ডি হচ্ছে দেখো কোনোটাই নয়। তো বলো অ্যান্সারটা কী হবে? সিন্ধু সভ্যতায় কোন পশুর ব্যবহার ছিল না? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস তোমরা সবাই জানো যে সিন্ধু সভ্যতাতে গরুর ব্যবহার ছিল কিন্তু ঘোড়ার ব্যবহার ছিল না, অপশান সি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে, ঘোড়ার ব্যবহার ছিল না সিন্ধু সভ্যতাতে। নেক্সট তো ফ্রেন্ডস মনে রাখবে, আচ্ছা এরপরে যে প্রশ্ন, গৌতম বুদ্ধের বাবার নাম কি? অপশান এ সিদ্ধার্থ, বি হচ্ছে রাহুল, সি হচ্ছে শুদ্ধোধন, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়।
তো বলো অ্যান্সারটা কী হবে, গৌতম বুদ্ধের বাবার নাম কি? খুবই ইম্পর্ট্যান্ট। এই যে গৌতম বুদ্ধ রয়েছে, মানে বৌদ্ধ ধর্ম রয়েছে, তারপর আরেকটি যেটা রয়েছে জৈন ধর্ম, তো এই দুটো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটা প্রশ্ন দেয়, ঠিক আছে, এই ধর্মীয় আন্দোলন থেকে একটা প্রশ্ন দেয়, আর ওই যে বেদগুলো থেকে একটা প্রশ্ন দেয়। তো বলো অ্যান্সারটা কী হবে, গৌতম বুদ্ধের বাবার নাম কি? তো দেখো ফ্রেন্ডস, অ্যান্সার যেটা সেটা হবে অপশন সি, শুদ্ধোধন হচ্ছে গৌতম বুদ্ধের বাবার নাম, শুদ্ধোধন। ঠিক। তো দেখো সিদ্ধার্থ মনে রাখবে, সিদ্ধার্থ যেটা সেটা হচ্ছে গৌতম বুদ্ধের প্রকৃত নাম, সিদ্ধার্থ। ঠিক আছে। এরপর দেখো রাহুল যেটা সেটা হচ্ছে গৌতম বুদ্ধের পুত্রের নাম হচ্ছে রাহুল। আর শুদ্ধোধন যেটা সেটা মনে রাখবে গৌতম বুদ্ধের বাবার নাম হচ্ছে শুদ্ধোধন। ঠিক। নেক্সট তো ফ্রেন্ডসের পরে যে প্রশ্ন 21 নাম্বার, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? অপশন এ রাজগৃহে, বি হচ্ছে দেখো বৈশালীতে, সি হচ্ছে পাটলিপুত্রে, আর অপশন ডি হচ্ছে কাশ্মীরে। তো এই যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন যেটা সেটা কোথায় হয়? তো মনে রাখবে এই যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন যেটা সেটা মনে রাখবে পাটলিপুত্রে হয়, পাটলিপুত্রে হয়। আর প্রথম যে বৌদ্ধ সম্মেলন যেটা সেটা মনে রাখবে এটা কোথায় হয়, এটা হয় রাজগৃহে। আর দ্বিতীয় যেটা সেটা মনে রাখবে এটা হয় বৈশালীতে। ঠিক। আর তৃতীয় যেটা সেটা হয় পাটলিপুত্রে, আর চতুর্থ যেটা সেটা মনে রাখবে কাশ্মীরে হয়। ঠিক আছে। তো এই চারটা বৌদ্ধ সম্মেলন হয়, যেটা বলে দিলাম যে প্রথমটা হচ্ছে রাজগৃহে, দ্বিতীয় হচ্ছে বৈশালী, তৃতীয় হচ্ছে পাটলিপুত্র, চতুর্থ যেটা সেটা মনে রাখবে কাশ্মীরে। ঠিক। নেক্সট এর পরে যে প্রশ্ন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অপশন এ প্রথম কুমারগুপ্ত, বি হচ্ছে গোপাল, সি হচ্ছে ধর্মপাল, আর অপশন ডি হচ্ছে রামপাল। তো বলো এর সঠিক অ্যান্সারটা কী হবে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠাতা করেন? তো দেখো ফ্রেন্ডস, সেক্ষেত্রে যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন সি হবে এর সঠিক উত্তর, ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করে, অপশন সি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন, নালন্দা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে। আর দেখো মনে রাখবে অদন্তপুরী যে বিশ্ববিদ্যালয়টা রয়েছে সেটা গোপাল প্রতিষ্ঠাতা করেন। ঠিক। আর বিক্রমশিলা, সোমপুর, ঠিক আছে, এই যে বিক্রমশিলা, সোমপুর, এই দুটো বিশ্ববিদ্যালয় খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো ধর্মপাল প্রতিষ্ঠাতা করেন। ঠিক। নেক্সট তো ফ্রেন্ডস, মনে রাখবে জগদ্দল যে বিশ্ববিদ্যালয়টা রয়েছে সেটা রামপাল প্রতিষ্ঠাতা করেন। ঠিক আছে। এরপরে পরের যে প্রশ্ন সেটা হচ্ছে 23 নাম্বার, নানাঘাট শিলালিপিতে কার সম্পর্কে জানা যায়? অপশান এ প্রথম সাতকর্ণী, বি হচ্ছে দ্বিতীয় সাতকর্ণী, 3 নাম্বার হচ্ছে দেখো, আচ্ছা সি হচ্ছে দেখো সমুদ্রগুপ্ত, আর অপশান ডি হচ্ছে শশাঙ্ক। তো বল অ্যান্সারটা কী হবে, নানাঘাট শিলালিপিতে কার সম্পর্কে জানা যায়? প্রত্যেকে অ্যান্সারটা জানাও, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বলো এর অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা সেটা মনে রাখবে প্রথম সাতকর্ণী নানাঘাট শিলালিপিতে তার সম্পর্কে জানা যায়, প্রথম সাতকর্ণীর সম্পর্কে। ঠিক। তো দেখো প্রথম সাতকর্ণী সম্পর্কে জানা যায় নানাঘাট শিলালিপিতে। ঠিক আছে। তারপর মনে রাখবে যে সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে। ঠিক আছে। আর শশাঙ্ক সম্পর্কে জানা যায়, মনে রাখবে গঞ্জাম যে লিপিটা রয়েছে সেই লিপি থেকে শশাঙ্ক সম্পর্কে জানা যায়। নেক্সট এরপরে যে প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে হয়? অপশান এ 1764 সালে, বি হচ্ছে 1576 সালে, সি হচ্ছে 1939 সালে, আর অপশান ডি হচ্ছে 1761 সালে। তো বল অ্যান্সারটা কী হবে, বক্সারের যুদ্ধ কবে হয়? আমি জানি তোমরা অনেকেই পারবে এর অ্যান্সারটা, প্রত্যেকে জানাও এর অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে বক্সারের যুদ্ধ কবে হয়, সেক্ষেত্রে মনে রাখবে যে 1764 সালে বক্সারের যুদ্ধ হয়। ঠিক। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে 1764 সালে বক্সারের যুদ্ধ হয়, 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়, আর 1539 সালে চৌসারের যুদ্ধ হয়। এরপর দেখো ফ্রেন্ডস, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামের ক্ষেত্রে, ডাব্লিউবি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে। ঠিক। পরের যে প্রশ্ন সেটা হচ্ছে দেখো 25 নম্বর প্রশ্ন, নিম্নের কাকে লাল গ্রহ বলে? অপশান এ শুক্রকে, বি হচ্ছে মঙ্গলকে, সি হচ্ছে শনিকে, আর অপশান ডি হচ্ছে সূর্যকে। তো বলো এর অ্যান্সারটা কী হবে, নিম্নের কাকে লাল গ্রহ বলা হয়? তো ফ্রেন্ডস, প্রত্যেকে অ্যান্সারটা জানাও, আমি জানি অনেকে অ্যান্সারটা পারবে, বলো এর অ্যান্সারটা কী হবে, নিম্নের কাকে লাল গ্রহ বলা হয়? তো ফ্রেন্ডস, মনে রাখবে লাল গ্রহ বলা হয় কাকে বলা হয়, মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ। অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। ঠিক। এরপরে যে প্রশ্নটা হচ্ছে 26 নাম্বার, সাধারণত
চন্দ্রগ্রহণ হয় কখন হয়? অপশন এ পূর্ণিমাতে, বি হচ্ছে অমাবস্যাতে, সি হচ্ছে ঋতু পরিবর্তনে, আর অপশন ডি হচ্ছে রবিবারে। তো বলো অ্যান্সারটা কী হবে? সাধারণত চন্দ্রগ্রহণ হয় কখন? তো দেখো ফ্রেন্ডস, অ্যান্সারটা হবে অপশন এ পূর্ণিমাতে। ঠিক আছে, সাধারণত পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয়। আর সূর্যগ্রহণ যেটা, সেটা মনে রাখবে সবসময় যে অমাবস্যাতে সূর্যগ্রহণ হয় বেশিরভাগ সময়। ঠিক আছে, অপশন বি সেই ক্ষেত্রে। আর যদি বলা হয় চন্দ্রগ্রহণ, তাহলে মনে রাখবে যে সেটা হয় পূর্ণিমাতে। নেক্সট, এরপরে যে প্রশ্ন 27 নাম্বার, সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? অপশন এ সৌদি আরব, বি হচ্ছে অস্ট্রেলিয়া, সি হচ্ছে উত্তর আফ্রিকা, আর অপশন ডি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমাদের প্রত্যেকের পারা উচিত। বলো এর অ্যান্সারটা কী হবে? সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে অপশন সি হবে এর সঠিক উত্তর। উত্তর আফ্রিকাতে অবস্থিত সাহারা মরুভূমি। ঠিক, তো দেখো মনে রাখবে সৌদি আরবে অবস্থিত আরব মরুভূমি। ঠিক আছে, আর দেখো অস্ট্রেলিয়াতে অবস্থিত মনে রাখবে গিবসন মরুভূমি। গিবসন মরুভূমি যেটা, সেটা অস্ট্রেলিয়াতে অবস্থিত। আর উত্তর আফ্রিকাতে রয়েছে সাহারা আর লিবিয়ার মরুভূমি। প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সাহারা আর লিবিয়ার মরুভূমি উত্তর আফ্রিকাতে অবস্থিত। নেক্সট, এরপরে যে প্রশ্ন দেখো 28 নাম্বার, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? অপশন এ আমাজন নদী, বি হচ্ছে গঙ্গা নদী, সি হচ্ছে সিন্ধু নদী, আর অপশন ডি হচ্ছে নীল নদী। তো বল অ্যান্সারটা কি হবে? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? তো দেখো এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন ডি হবে এর সঠিক উত্তর। নীল নদী যেটা, সেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম। আর এই যে আমাজন নদী যেটা, সেটা মনে রাখবে পৃথিবীর বৃহত্তম নদীর নাম হচ্ছে আমাজন, দীর্ঘতম হচ্ছে নীল নদী। ঠিক, তো দেখো ফ্রেন্ডস, দীর্ঘতম নদী নীল নদী। ঠিক আছে, আর বৃহত্তম নদী যেটা, সেটা হচ্ছে আমাজন নদী। এরপরের প্রশ্ন 29 নাম্বার, বিধানসভার সদস্যদের যোগ্যতা কত? অপশন এ 18 বছর, বি হচ্ছে 20 বছর, সি হচ্ছে দেখো ফ্রেন্ডস 25 বছর, আর অপশন ডি হচ্ছে 30 বছর। তো বল অ্যান্সারটা কী হবে? বিধানসভার সদস্যদের যোগ্যতার যেটা, সেটা কত বছর? তো এক্ষেত্রে মনে রাখবে তাদের যোগ্যতা হচ্ছে 25 বছর। ঠিক আছে, মানে 25 বছর হলে পর সেই ব্যক্তি বিধানসভার সদস্য হতে পারবে। ঠিক আছে, এরপরে যে প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্ন, সরকারি ভাষা কত নম্বর ধারায় উল্লেখ করা আছে? অপশান এ 324 নম্বরে, বি 343 থেকে 351-তে, অপশান সি 352 থেকে 360 নম্বরে, আর অপশান ডি 370 নম্বরে। তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন সি হবে এর সঠিক উত্তর। সরকারি ভাষা মনে রাখবে 352 থেকে 360 নম্বর ধারাতে অবস্থিত। 352 থেকে 360 নম্বর ধারাতে। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে 324 নম্বর ধারায় রয়েছে নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা। 343 থেকে 351 নম্বর ধারাতে রয়েছে সরকারি ভাষা সম্পর্কে আলোচনা। ঠিক আছে, তার আচ্ছা 343 351, দেখো ফ্রেন্ডস এখানে সরকারি ভাষা যেটা, সেটা হবে 343 351, অপশন বি হবে। ঠিক আছে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। অপশন বি হবে অ্যান্সার। ঠিক আছে, আর এই যে 352 থেকে 360 নম্বর যেটা, সেটা মনে রাখবে জরুরি অবস্থা সম্পর্কে আলোচনা করা আছে। ঠিক, আর এই যে 370 নম্বর ধারাতে এখানে জম্মু ও কাশ্মীর সম্পর্কে আলোচনা করা রয়েছে। ঠিক আছে, তো দেখো এই যে সরকারি ভাষা যেটা, সেটা মনে রাখবে 343 থেকে 351 নম্বর ধারাতে। অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। ঠিক, নেক্সট, এরপরে যে প্রশ্ন, বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অপশন এ ওয়াশিংটন ডিসি, বি জেনেভা, সি হচ্ছে ম্যানিলা, অপশন আর ডি হচ্ছে দেখো অপশন ডি হচ্ছে ভিয়েনা। তো বল অ্যান্সারটা কী হবে? বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংক এর হেডকোয়ার্টার যেটা সেটা কোথায় অবস্থিত? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, ওয়ার্ল্ড ব্যাংক এর হেডকোয়ার্টার যেটা, সেটা মনে রাখবে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার। আর জেনেভাতে রয়েছে মনে রাখবে WTO মানে ওয়ার্ল্ড ট্রিটি অর্গানাইজেশনস, তারপর রয়েছে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস। এই দুটার যে অর্গানাইজেশন রয়েছে তাদের হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে। ঠিক, আর ম্যানিলাতে মনে রাখবে ম্যানিলাতে রয়েছে ADB অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর হেডকোয়ার্টার রয়েছে ম্যানিলাতে। ঠিক, আর দেখো ভিয়েনাতে মনে রাখবে ওপিক। ঠিক আছে, ওপিক এর হেডকোয়ার্টার রয়েছে ভিয়েনাতে। নেক্সট, এরপরে যে প্রশ্ন
পর্যায় সারণীর আবিষ্কার কে করেন? অপশান এ ওয়েবার, বি হচ্ছে নিউল্যান্ড, সি হচ্ছে মেন্ডেলিফ, অপশান ডি হচ্ছে রাদারফোর্ড। তো বলো অ্যান্সারটা কী হবে? পর্যায় সারণীর আবিষ্কার করেন কে? তো দেখো এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে? প্রত্যেকে অ্যান্সারটা জানো, প্রত্যেকে পারবে অ্যান্সারটা। তো দেখো এর অ্যান্সার যেটা সেটা হবে অপশান সি, ঠিক আছে? অপশান সি হবে এর সঠিক উত্তর। মেন্ডেলিফ পর্যায় সারণীটা আবিষ্কার করেন, ঠিক আছে? তাই আমরা বলি কি মেন্ডেলিফের পর্যায় সারণী, ঠিক আধুনিক পর্যায় সারণী। তো দেখো ফ্রেন্ডস, এই যে পর্যায় সারণী যেটা সেটা মেন্ডেলিফ আবিষ্কার করেন। আর ওয়েবার, মনে রাখবে ওয়েবার চুম্বকের আণবিক যে তত্ত্বটা সেটা আবিষ্কার করেন ওয়েবার, ঠিক। আর নিউল্যান্ড মনে রাখবে নিউল্যান্ড অষ্টক সূত্র আবিষ্কার করে। মেন্ডেলিফ পর্যায় সারণী আবিষ্কার করে। আর রাদারফোর্ড মনে রাখবে প্রোটন, কণা ও নিউক্লিয়াস, পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস পাওয়া যায় যার মধ্যে প্রোটন নিউট্রন পাওয়া যায়, ঠিক আছে? এই যে পরমাণু, ঠিক আছে, যার মধ্যে প্রোটন নিউট্রন পাওয়া যায়, তো এই যে প্রোটন নিউট্রন যার মধ্যে প্রোটনটা আবিষ্কার করেন কে? রাদারফোর্ড। আর এই যে নিউক্লিয়াসটা আবিষ্কার করেন রাদারফোর্ড, ঠিক। নেক্সট এর পরে যে প্রশ্ন, শব্দের তীব্রতা মাপা যায় কিসের সাহায্যে? অপশান এ হার্টজ, বি হচ্ছে ডেসিবেল, সি হচ্ছে রেডিয়ান, অপশান ডি হচ্ছে নট। তো বল অ্যান্সারটা কী হবে? শব্দের তীব্রতা মাপা যায় কিসের সাহায্যে? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, শব্দের যে তীব্রতা সেটা মনে রাখবে ডেসিবেল, ঠিক আছে? ডেসিবেলের সাহায্যে মাপা যায়। এক মিনিট, ডেসিবেলের সাহায্যে মাপা যায় শব্দের তীব্রতা। অপশান বি হবে এর সঠিক উত্তর। তো দেখো কম্পাঙ্ক মাপা যায় হার্টজ এর সাহায্যে, ঠিক আছে? আর শব্দের তীব্রতা মাপা যায় ডেসিবেলের সাহায্যে। আর কোণ মাপা যায়, ঠিক আছে? কোণ মাপা যায়, মনে রাখবে কোণ মাপা যায়, এই কোণ মাপা যায় রেডিয়ানের সাহায্যে। আর নট যেটা সেটার সাহায্যে জাহাজের গতিবেগ মাপা যায়, নটের সাহায্যে জাহাজের গতিবেগ মাপা যায়। নেক্সট এরপরে যে প্রশ্ন 34 নাম্বার, নিম্নের কোনটি তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে? অপশান এ বিদ্যুতিক বাতি, অপশান বি পোড়া চুন, সি হচ্ছে রেডিও, আর অপশান ডি হচ্ছে বিদ্যুতিক পাখা। তো বলো অ্যান্সারটি কী হবে? কে নিম্নের কে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে? তো বলো অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে এর অ্যান্সার যেটা সেটা হবে বৈদ্যুতিক পাখা। বৈদ্যুতিক পাখা যেটা সেটা তড়িৎ শক্তির লাই, আর পাখাটা ঘোরা মানে কি? ঘোরা মানে যান্ত্রিক শক্তি সে তৈরি করে, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, এই ক্ষেত্রে দুটো জিনিস সবসময় মনে রাখবে। একটা হচ্ছে ইনপুট, মানে সে কোনো জিনিসটা সে ইনপুট কী নিচ্ছে, ঠিক আছে, সে আউটপুট কী দিচ্ছে। যেমন বৈদ্যুতিক পাখার ক্ষেত্রে কি ইনপুট নিচ্ছে তড়িৎ শক্তি নিচ্ছে, আর আউটপুট কী দিচ্ছে? আউটপুট দিচ্ছে ঘুরছে, ঠিক আছে, যার মধ্যে যান্ত্রিক শক্তিটা আউটপুট দিচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, বৈদ্যুতিক বাতি যেটা সেটা কি? এটা তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে। এই ইনপুট নিচ্ছে তড়িৎ শক্তি আর আউটপুট দিচ্ছে লাইট, ঠিক আছে, মানে আলোক শক্তি। নেক্সট দেখো ফ্রেন্ডস, পোড়াচুন মনে রাখবে পোড়াচুন রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে পোড়াচুন, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, এরপর হচ্ছে রেডিও। তো রেডিও মনে রাখবে তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করে রেডিও। দেখো ফ্রেন্ডস, রেডিওর মধ্যে কী থাকে? ব্যাটারির মধ্যে থাকে তড়িৎ শক্তি। আর এই যে তড়িৎ শক্তি রেডিও সাহায্যে কি আমরা শব্দ শুনি, ঠিক আছে? তার মানে রেডিও যেটা সেটা তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত করে, ঠিক। নেক্সট দেখো ফ্রেন্ডস, মনে রাখবে বৈদ্যুতিক পাখা যেটা তো বললাম যে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এরপরে প্রশ্ন, কোনটি তৃতীয় শ্রেণীর লিভার? অপশান এ মানুষের হাত, বি হচ্ছে হাত গাড়ি, সি নাম্বার হচ্ছে দেখো নলকূপের হাতল, আর অপশান ডি হচ্ছে নৌকার দাঁড়। তো বলো অ্যান্সারটা কী হবে? কোনটি তৃতীয় শ্রেণীর লিভার? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কোনটা তৃতীয় শ্রেণীর লিভার? তো দেখো ফ্রেন্ডস, এই যে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার প্রত্যেক কিন্তু তোমাদের জানা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এক্সামে যে কোনো সময় কিন্তু এই প্রশ্নটা দিয়ে দিতে পারে। তো দেখো মনে রাখবে তৃতীয় শ্রেণীর লিভার যেটা সেটা মনে রাখবে মানুষের হাত যেটা সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর একটা লিভার, ঠিক। তো দেখো মনে রাখবে মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার, হাত গাড়ি যেটা সেটা দ্বিতীয় শ্রেণীর লিভার, আর নলকূপের হাতল যেটা সেটা মনে রাখবে প্রথম শ্রেণীর লিভার, আর নৌকার দাঁড় যেটা সেটা মনে রাখবে দ্বিতীয় শ্রেণীর লিভার। প্রত্যেকটা কিন্তু খুব মনে রাখবে খুবই ইম্পর্ট্যান্ট হবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে। পরের প্রশ্ন হচ্ছে দেখো 36 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অবতল দর্পণে বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্ব ফোকাসে হবে এবং সৎ হবে? অপশান এ বক্রতা কেন্দ্রে রাখলে, অপশান বি ফোকাসে রাখলে, অপশান সি অসীম দূরত্বে ও বক্রতা কেন্দ্রের মাঝে, অপশান সি অসীম দূরত্বে রাখলে। তো বলো যে এই অবতল দর্পণ এরকম হয়, ঠিক আছে?
তো এই যে অবতল দর্পণে বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্ব যেটা সেটা ফোকাসে প্রতিবিম্বটা হবে, ঠিক আছে, ফোকাসে প্রতিবিম্বটা হবে। এটা ধরো ফোকাস হয়, এটা বক্রতা কেন্দ্র, তো ফোকাসে বলছি প্রতিবিম্বটা হবে এবং প্রতিবিম্ব যেটা সেটা সৎ প্রতিবিম্ব হবে। তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে বস্তুকে সবসময় আমাদেরকে অসীমে রাখতে হবে। অসীম রাখতে হল মানে অসীম না রাখলে বস্তুর যে প্রতিবিম্বটা সেটা কিন্তু ফোকাসে হবে না, ঠিক আছে, ফোকাসে হবে না, ঠিক। তো এর অ্যান্সার যেটা সেটা হবে অপশন ডি। নেক্সট, এরপরে যে প্রশ্ন 37 নাম্বার, রাসায়নের রাজা কাকে বলে? অপশন এ মিথেনকে, বি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সি হচ্ছে নাইট্রাস অক্সাইড, অপশন ডি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো বল অ্যান্সারটা কী হবে? রাসায়নের রাজা কাকে বলে? প্রত্যেকটি মানে প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে, প্রত্যেকের পারা উচিত। বলো অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে রাসায়নিক রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4, SO4কে বলা হয় রাসায়নের রাজা, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন মাথায় রাখবে। নেক্সট এর পরে যে প্রশ্ন 38 নাম্বার, মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে? অপশন এ ম্যালিক অ্যাসিড, বি হচ্ছে মিথানোইক অ্যাসিড, সি হচ্ছে দেখো টার্টারিক অ্যাসিড, আর অপশন ডি হচ্ছে ফর্মিক অ্যাসিড। মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এখান থেকে কিন্তু তোমরা দুটো জিনিসে কনফিউজ থাকবে, আমি তোমাদেরকে বলে দিই, একটা হচ্ছে ফর্মিক অ্যাসিড আর 2 নম্বর হচ্ছে মিথানোইক অ্যাসিড, ঠিক আছে, দুটোই কিন্তু মানে কোনো জিনিসের হুলে থাকে, ঠিক আছে। তো তোমরা কমেন্ট করে জানাও এর অ্যান্সারটা কী হবে, মৌমাছির হুলে কোন অ্যাসিডটা থাকে। তো দেখো ফ্রেন্ডস, মৌমাছির হুলে মনে রাখবে মিথানোইক অ্যাসিড যেটা সেটা মৌমাছির হুলে থাকে। আর পিঁপড়ার হুলে, পিঁপড়ে যে কাটে না, সেই পিঁপড়ার হুলে থাকে মনে রাখবে ফর্মিক অ্যাসিড, ঠিক। তো দেখো ম্যালিক অ্যাসিড যেটা সেটা থাকে আপেলে, আর মিথানোইক অ্যাসিড যেটা সেটা মনে রাখবে মৌমাছির হুলে থাকে, ঠিক। আর এই যে মৌমাছির হুলে মিথানোইক অ্যাসিডে থাকার কারণে যখন মৌমাছি আমাদেরকে কাটে তখন সেই জায়গাটা খুব প্রচুর জ্বলন করে, এই যে মিথানোইক অ্যাসিড থাকে তার জন্যই, ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস, টার্টারিক অ্যাসিড যেটা সেটা থাকে তেঁতুলে, ঠিক। আর ফর্মিক অ্যাসিড যেটা সেটা থাকে পিঁপড়ার হুলে। তো এই পিঁপড়ার হুলে আর মৌমাছির হুলে দুটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অবশ্যই মাথায় রাখবে, ঠিক। নেক্সট এরপরে যে প্রশ্ন 39 নাম্বার, পারসেক একক দিয়ে কি মাপা যায়? অপশান এ নক্ষত্রদের ঘনত্ব, বি হচ্ছে দেখো মহাকর্ষীয় দূরত্ব, অপশান সি হচ্ছে নক্ষত্রদের গতিবেগ, আর অপশান ডি হচ্ছে সূর্যের গতি। তো বলো অ্যান্সারটা কী হবে, পারসেক এককের সাহায্যে কী মাপা যায়? তো দেখো ফ্রেন্ডস, এই যে পারসেক এককটা সেটা হচ্ছে আমাদের মানে দূরত্ব মাপার সব থেকে বড় একক যেটা সেটা হচ্ছে এই পারসেক এককটা। তো বল এর সাহায্যে কী মাপা যায়? প্রত্যেকে অ্যান্সারটা জানো। তো দেখো ফ্রেন্ডস, নক্ষত্রদের দূরত্ব আর মহাকর্ষীয় দূরত্ব এই দুটাই মাপা যায় এই পারসেক এককটার সাহায্যে। অ্যান্সার যেটা সেটা হবে অপশান বি হবে এর সঠিক অ্যান্সার, ঠিক। নেক্সট এর পরে যে প্রশ্ন, সংকর ধাতু পিতলে কি উপাদান দিয়ে তৈরি? সংকর ধাতু যে পিতল সেটা কি উপাদান দিয়ে তৈরি? অপশান এ কপার টিন, বি হচ্ছে কপার জিঙ্ক ও নিকেল, সি হচ্ছে কপার ও জিঙ্ক, আর অপশান ডি হচ্ছে কপার জিঙ্ক ও টিন। তো বলো অ্যান্সারটা কী হবে, সংকর ধাতু যে পিতল সেটাতে কি উপাদান থাকে? তো ফ্রেন্ডস, এই যে পিতলের যে ট্রিকটা মনে রাখবে, ঠিক আছে, সংকর ধাতুর ক্ষেত্রে সেটা হচ্ছে পিতাজি। তো এই যে পি দিয়ে মানে মনে রাখবে পিতল, তা দিয়ে মনে রাখবে তামা, আর জি দিয়ে মনে রাখবে জিঙ্ক। তো এই যে তামা মানে কপার আর জিঙ্ক, ঠিক আছে, পিতাজি অবশ্যই মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে, যে এই পিতল সংকর ধাতুটা সেটা কোন মানে উপাদান দিয়ে গঠিত। তো পিতল যেটা সেটা মনে রাখবে পিতাজি, পি দিয়ে পিতল, ত দিয়ে তামা, আর জে দিয়ে জিঙ্ক, অর্থাৎ অপশান বি হবে এর সঠিক অ্যান্সার, ঠিক। নেক্সট ফ্রেন্ডস, কাঁসা মনে রাখবে, কাঁসা যে তার শর্ট ট্রিকটা সেটা হচ্ছে কাতাটি। কা দিয়ে মনে রাখবে কাঁসা, তা দিয়ে মনে রাখবে তামা, টি দিয়ে মনে রাখবে টিন, ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস, জার্মান সিলভার। তো এই জার্মান সিলভার এক্ষেত্রে যে শর্ট ট্রিকটা হচ্ছে সেটা মনে রাখবে জানি জিতা। যা দিয়ে জার্মান সিলভার, নি দিয়ে নিকেল, জি দিয়ে জিঙ্ক, তা দিয়ে তামা, জানি জিতা, ঠিক আছে। নেক্সট ফ্রেন্ডস, মনে রাখবে পিতলের ক্ষেত্রে তো বললাম পিতাজি, ঠিক। আর এরপর দেখো ফ্রেন্ডস, কপার জিঙ্ক আর টিন যে মানে তিনটা উপাদান দিয়ে তৈরি সেটা হচ্ছে গান মেটাল, ঠিক। নেক্সট
নেক্সট এর পরে যে প্রশ্ন 42 নাম্বার, সঠিক সময় পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশন এ ক্রোনোমিটার, বি হচ্ছে পাইরোমিটার, সি হচ্ছে হাইগ্রোমিটার, আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তো বলো অ্যান্সারটা কী হবে? সঠিক সময় পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটি কিন্তু আবার ঘুরাই দেয়। কীভাবে ঘুরাই দেয় দেখো, যে এই যে সঠিক সময় পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, বা প্রশ্নটা জিজ্ঞাসা করে যে গ্রিনিচের সময় মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, বা গ্রিনিচের সময় নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে। দুটো প্রশ্ন কিন্তু অ্যান্সার একই হবে, ঠিক আছে? বলো অ্যান্সারটা কী হবে? এর যে অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর, ঠিক আছে? ক্রোনোমিটার যন্ত্রটার সাহায্যে গ্রিনিচের সময় নির্ণয় করা হয়, বা সঠিক সময় নির্ণয় করা হয় বা পরিমাপ করা হয় এই যে ক্রোনোমিটার এই যন্ত্রটার সাহায্যে, ঠিক আছে? এর তো দেখো ফ্রেন্ডস, বললাম সঠিক সময় যেটা সেটা ক্রোনোমিটার। আর পাইরোমিটার যন্ত্রটার সাহায্যে মনে রাখবে অতি উচ্চ যে তাপমাত্রা সেটা মাপা যায় পাইরোমিটার এই যন্ত্রটার সাহায্যে, ঠিক? আর দেখো ফ্রেন্ডস, হাইগ্রোমিটারের সাহায্যে মনে রাখবে বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রটার সাহায্যে, ঠিক আছে? নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন 43 নাম্বার, নিচের কোনটি নোবেল গ্যাস নয়? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নিচের কোনটা নোবেল গ্যাস নয়? অপশন এ আর্গন, বি হচ্ছে রেডন, সি হচ্ছে নিয়ন, আর অপশন ডি হচ্ছে ব্রোমিন। তো বলো অ্যান্সারটা কী হবে? নিম্নের কোনটা নোবেল গ্যাস নয়? তো ফ্রেন্ডস, এখানে তোমরা সবাই জানো যে আর্গন যেটা, ঠিক আছে, আর্গন, রেডন আর নিয়ন, এই তিনটে হচ্ছে নোবেল গ্যাস, ঠিক আছে? মানে পর্যায় সারণীর এই গ্যাস, মানে এই যে এগুলো, ঠিক আছে, এইগুলো সবগুলো হচ্ছে স্টেবল, কিন্তু ব্রোমিন যেটা সেটা হচ্ছে কিন্তু মানে নোবেল গ্যাস নয়, এটাই কিন্তু নোবেল গ্যাস নয়, অপশন ডি, ঠিক আছে? নোবেল গ্যাস নয় হচ্ছে, সেটা হচ্ছে ব্রোমিন। নেক্সট তো ফ্রেন্ডসের পরের প্রশ্ন, কুয়াশা হলো অপশন এ গ্যাসের মিশ্রণ, অপশন বি গ্যাসে কঠিনের মিশ্রণ, অপশন সি গ্যাসে তরলের মিশ্রণ, আর অপশন ডি কোনোটি নয়। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকেই পারবে অ্যান্সারটা, অবশ্যই প্রত্যেকেই জানো অ্যান্সারটা কী হবে। খুবই সহজ প্রশ্ন, আর কিন্তু প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। তো বলো অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, কুয়াশা মনে রাখবে, কুয়াশা ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে মনে রাখবে গ্যাসে তরলের যে দ্রবণ মানে মিশ্রণ হয়ে যায়, গ্যাসে তরলের, ঠিক আছে? তো সেই মিশ্রণটাকে বলা হয় কুয়াশা, বা সেই দ্রবণটাকে বলা হয় কুয়াশা, ঠিক? নেক্সট এর পরের প্রশ্ন, ভিটামিন কে আবিষ্কার করেন? অপশন এ হুগো দ্য ভিরিস, বি হচ্ছে হরগোবিন্দ খুরানা, সি হচ্ছে ক্যাসিমির ফ্রাঙ্ক, আর অপশন ডি হচ্ছে রোনাল্ড রস। তো বলো অ্যান্সারটা কী হবে? ভিটামিন কে আবিষ্কার করে? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে ভিটামিন আবিষ্কার করে, কে আবিষ্কার করে? এর অ্যান্সারটা হবে অপশন সি, ক্যাসিমির ফ্রাঙ্ক ভিটামিন আবিষ্কার করে, ঠিক? তো দেখো ফ্রেন্ডস, হুগো দ্য ভিরিস মনে রাখবে মিউটেশন তত্ত্ব আবিষ্কার করে, ঠিক আছে? আর হরগোবিন্দ খুরানা মনে রাখবে জেনেটিক কোড আবিষ্কার করে হরগোবিন্দ খুরানা। প্রতিটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আর দেখো ক্যাসিমির ফ্রাঙ্ক মনে রাখবে ভিটামিন আবিষ্কার করে, আর রোনাল্ড রস মনে রাখবে ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করে, কে? রোনাল্ড রস। প্রতিটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট এরপরে যে প্রশ্ন 46 নাম্বার, কোষের মস্তিষ্ক কাকে বলে? অপশন এ নিউক্লিয়াসকে, বি হচ্ছে রাইবোজোম, সি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তো বল অ্যান্সারটা কী হবে? কোষের মস্তিষ্ক কাকে বলে? প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রত্যেকে জানো এর অ্যান্সারটা কী হবে, কোষের মস্তিষ্ক কাকে বলে? তো দেখো ফ্রেন্ডস, কোষের মস্তিষ্ক বলা হয়, মনে রাখবে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, রাইবোজোমকে বলা হয়, কী বলা হয়? একে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, রাইবোজোমকে কী বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। আর মাইটোকন্ড্রিয়াকে একে বলা হয় কোষের শক্তিঘর বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে। প্রতিটা কিন্তু তিনটেই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে, আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, ঠিক? নেক্সট তো দেখো ফ্রেন্ডস, এখানে সেইটাই দেওয়া রয়েছে, নিউক্লিয়াস কোষের শক্তিঘর, রাইবোজোম কোষের প্রোটিন ফ্যাক্টরি, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর। এরপরে যে প্রশ্ন রয়েছে 47 নাম্বার, কোন ভিটামিন তাপে নষ্ট হয়? অপশন এ ভিটামিন B12, বি হচ্ছে ভিটামিন ডি, সি হচ্ছে ভিটামিন সি, অপশন ডি হচ্ছে ভিটামিন কে। তো বলো অ্যান্সারটা কী হবে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কোন ভিটামিন যেটা সেটা তাপে নষ্ট হয়ে যায়? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে তাপে নষ্ট হয়ে যে ভিটামিনটা সেটা হচ্ছে ভিটামিন সিটা, ঠিক আছে? অপশন সি হবে এর সঠিক অ্যান্সার, ভিটামিন সি তাপে নষ্ট হয়। নেক্সট এরপরে যে প্রশ্ন 48 নাম্বার, লোহিত রক্তকণিকার জীবনকাল কতদিন? অপশন এ 15 দিন, বি হচ্ছে 12 দিন,
সি হচ্ছে 80 দিন, আর অপশান ডি হচ্ছে 120 দিন। তো বলো অ্যান্সারটা কী হবে? লোহিত রক্তকণিকা মানে আরবিসি, ঠিক আছে, আরবিসি এর জীবনকাল যেটা সেটা কত দিন? তো দেখো ফ্রেন্ডস, আরবিসির জীবনকাল মনে রাখবে 120 দিন। অপশান ডি হবে এর সঠিক অ্যান্সার। আরবিসির জীবনকাল হচ্ছে 120 দিন। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডসের পরে যে প্রশ্ন 49 নাম্বার, প্রাণীদের বুদ্ধি, আমাদের মানে প্রাণী মানে মানুষদের, ঠিক আছে, মানুষদের বুদ্ধি ও চিন্তা কোন মস্তিষ্ক মানে কোন মস্তিষ্কের কাজ বা কোন মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে? অপশান এ অগ্র মস্তিষ্ক, বি হচ্ছে গুরু মস্তিষ্ক, সি হচ্ছে লঘু মস্তিষ্ক, আর অপশান ডি হচ্ছে থ্যালামাস। তো বল অ্যান্সারটা কী হবে? প্রাণীদের বুদ্ধি চিন্তা কোন মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে? তো দেখো ফ্রেন্ডস, এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে, এর সঠিক উত্তর সেটা হবে অপশান 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 বি হবে সঠিক উত্তর, ঠিক আছে, লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক যেটা সেটা প্রাণীদের বুদ্ধি আর চিন্তা নিয়ন্ত্রণ করে। দেখো ফ্রেন্ডস, মনে অগ্র মস্তিষ্ক যেটা সেটা হচ্ছে এই যে অগ্র মস্তিষ্কের 4টে ভাগ, যেটা হচ্ছে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। ঠিক, তো যার মধ্যে দেখো গুরু মস্তিষ্ক মনে রাখবে প্রাণীদের বুদ্ধি আর চিন্তাটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক, তো দেখো প্রথম বললাম যে গুরু মস্তিষ্ক বুদ্ধি চিন্তা দর্শন আর শ্রবণ, ঠিক আছে, এগুলো নিয়ন্ত্রণ করে। আর লঘু মস্তিষ্ক মনে রাখবে দেহের ভারসাম্য বজায় রাখে। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস, থ্যালামাস যেটা সেটা মনে রাখবে ক্রোধ, মানসিক চাপ, আর রয়েছে তাপ, ব্যথা, লজ্জা, এই সমস্ত নিয়ন্ত্রণ করে থ্যালামাস। ক্রোধ, মানসিক চাপ, তাপ, ব্যথা, লজ্জা, এই সমস্ত নিয়ন্ত্রণ করে থ্যালামাস। ঠিক, নেক্সট দেখো ফ্রেন্ডস, 50 নম্বর প্রশ্ন, আর আজকের এই ভিডিওর এই মক টেস্টের শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে বৃক্কের গঠনগত ও কার্যগত একক কী? অপশান এ নিউরন, বি হচ্ছে অক্সিজেন, সি হচ্ছে নেফ্রন, আর অপশান ডি হচ্ছে কোষ। তো ফ্রেন্ডস, এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার আগে অবশ্যই তোমরা 50টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের সঠিক অ্যান্সার করতে পারলে অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও যে এর অ্যান্সার মানে 50টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো প্রশ্নের উত্তর করতে পারলে। ঠিক, আর এর অ্যান্সারটা কী হবে বলো? বৃক্কের গঠনগত ও কার্যগত একক কী? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার তোমরা অনেকেই পারবে। এর একক যেটা সেটা হবে নেফ্রন। নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত ও কার্যগত একক। ঠিক, তো ফ্রেন্ডস, আশা করবো আজকের এই মক টেস্ট ক্লাস তোমাদেরকে ভালো লেগেছে। প্রত্যেকে জানাও যে তোমাদের মক টেস্ট ক্লাসটা কেমন লেগেছে। ঠিক আছে, তাহলে তোমরা কাল থেকে এই যে ক্লাসটা প্রতিদিন সকাল 7টার সময় হবে। ঠিক, তো অবশ্যই তোমরা প্রতিদিন সকাল 7টার সময় যুক্ত হয়ে যাবে আমাদের এই রেজাল্ট ফোকাস ইউটিউব চ্যানেলে। ঠিক, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। ঠিক আছে, নোটিফিকেশানটা অল করে নেবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। ঠিক আছে, আর দেখো ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলতে চাই যে সকাল 8টার সময় থেকে 7টার সময় জিকে ক্লাস হবে। সকাল 8টার সময় চঞ্চল ঘোষের যে অঙ্ক বইটা রয়েছে সেই বইটা আমরা সম্পূর্ণ সমাধান করছি। ঠিক আছে, আর আজকের যে ক্লাসটা রয়েছে 8টার সময় সেটাতে আমরা অনুপাত সমানুপাতে অনুশীলনী 1 যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা সম্পূর্ণ সমাধান করব। ঠিক, তো ফ্রেন্ডস, যারা যারা চঞ্চল ঘোষ বইটা ফলো করো অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখতে ভুলো না, সকাল 8টার সময় করানো হবে। ঠিক, তো চলো আজকের এই ক্লাস শেষ করছি এখানে, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।